নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আত্মাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি: শ্রেণী নবম দশম, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের পাঠের বিষয় বই পড়া। বই পড়া প্রবন্ধটি পড়লে তোমরা অবগত হতে পারবে, লাইব্রেরি কি তা বলতে পারবে, লাইব্রেরির প্রয়োজনীয়তা সম্পর্কে বর্ণনা করতে পারবে, সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রমোদ চৌধুরীর জীবনী বিশ্লেষণ করতে পারবে। স্ক্রিনে তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো কিসের তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছ। শেলফের মধ্যে অসংখ্য বই রাখা হয়েছে এবং পাশে পাঠকরা বই পড়ছে। তাহলে বোঝা যায় এটি একটি পড়ার স্থান। তাহলে আজকে আমাদের পাঠ হবে বই পড়া। বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী 1868 সালের 7 আগস্ট জন্মগ্রহণ করেন এবং 1946 সালে 2 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার প্রকাশিত পত্রটির নাম হল সবুজ পত্র। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল তেলনুর লাকড়ি, সনেট 50, চারিয়ারি কথা, বীরবরের হালখাতা, নীল লোহিত। তার শ্রেষ্ঠ কীর্তি হল বাংলা চলিত গদ্যরীতি প্রবর্তন, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবর। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করেন, কেননা আমাদের যখন ঠিক শখ করার সময় নয়, আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্দাহ। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের
সম্মুখে দেখতে পাই। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, কিন্তু যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না, বুঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসি গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রমণ, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজে লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজার খানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা গ্রন্থ কিনতে প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না আউড়ে কবিতাটা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে, সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না, তার যে কোনো মূল্য নাই। এটাতেই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতি ধনের বারেও ভবানী। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত রয়েছে। কেননা মানুষের পরামর্শ, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে, সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটাকে সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমান কাল। সাহিত্যের ভেতর সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে আবগান করলে আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নাই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষের কারখানা করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এই সব কথা যদি সাহিত্য সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। আমাদের স্কুল কলেজে শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। যেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক, এর ফলে ছেলেরা শারীরিক মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যায়। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। দুগ্ধ অবশ্যই অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে, এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই।
তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজে শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে বেয়ারা ছেলে, সে বিষয়ে তার আর বিন্দু মাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোটার ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন দুগ্ধ পান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মার মুখ দেখো, এই ডোক আর এক ডোক আর এক ডোক ইত্যাদি। মাতার এই মাতার উদ্দেশ্য যে খুব সাধু, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতে মাথা খান এবং ঢুকের পর ঢুক তার মরা মুখ দেখার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না। এই পঠিত অংশে থেকে কতগুলো কঠিন শব্দ ও তার অর্থ। ডেমোক্রেসি হলো গণতন্ত্র, সোল্লাসে আনন্দ, জীর্ণ অর্থ হলো হজম, গতাশু মৃত, শৌখিন রুচিবান, প্রচ্ছন্ন গোপন, অব্যাহতি মুক্তি। মূল্যায়ন। লেখকের মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? 2 নাম্বার, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? 3 নাম্বার, দেশের বেশি বেশি উপকারের জন্য আমাদের কি করতে হবে? 4 নাম্বার, লাইব্রেরিকে লেখক মানুষের মনের হাসপাতাল বলছেন কেন? 5 নাম্বার, কিভাবে আমাদের আত্মার অপমৃত্যু ঘটে? বাড়ির কাজটি তোমাদের দেওয়া হলো। বাড়ির কাজটির সৃজনশীল প্রশ্ন, একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি ভালো করে পড়ে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলির উত্তর যথাযথ করে খাতায় লিখবা এবং পরবর্তী সময়ে তোমরা আমাদের কাছে দেখাবে। ধন্যবাদ।